ওই যে রামানুজনের উপর একটা ফিল্ম আছে না, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। ওই ফিল্মটায় হয়তো এটা নিয়ে একটু হালকা দেখায়। মেনলি রামানুজনই এই টাইপের সাম ফার্স্ট তোমার ইন্ট্রোডিউস করছিল আর কি। আর রামানুজনকে যখন জিজ্ঞেস করা হইতো যে সে এই আইডিয়াগুলো কোত্থেকে পাইছে, বা মানে রামানুজনের অ্যাকচুয়ালি কোনো ধরনের ফর্মাল এডুকেশন ছিল না। সে হচ্ছে একদমই মানে তার কোনো ফর্মাল ম্যাথমেটিক্যাল নলেজই ছিল না। সে সবই হচ্ছে স্বপ্নে আহ, তার যে ভগবান ভগবান থেকে পাইতো আর কি। মানে স্বপ্নের মাধ্যমে বলে দিয়ে যেত তাকে, মানে সে ওইভাবেই ক্লেম করতো আর কি। এনিওয়েজ, তো এখন হচ্ছে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি দেখি। কারেন্ট ইলেকট্রিসিটিতে হচ্ছে আমরা এর আগ পর্যন্ত বেসিক ওহমস ল দেখছি, তারপর ওহমস ল তে যে রেজিস্ট্যান্স পার্টটা আছে ওইটার বিভিন্ন ডিপেন্ডেন্সিগুলো দেখছি। তো আজকে হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের কম্বিনেশন নিয়ে ডিসকাস করব, যে আমরা রেজিস্ট্যান্সকে কীভাবে কী কী ওয়েতে কম্বিনেশন ফর্ম করতে পারি রেজিস্ট্যান্সের, আর ব্যাটারির কীভাবে কীভাবে কম্বিনেশন করতে পারি সেগুলো দেখব। জিনিসগুলো তোমরা অলরেডি জানো, বাট স্টিল যেহেতু তোমাদের সিলেবাসে আছে আমি আবার একটু ফর্মালি এগুলো দেখাবো। সো হেডিং দাও রেজিস্ট্যান্স কম্বিনেশন। আচ্ছা, তো রেজিস্ট্যান্স কম্বিনেশনে অ্যাকচুয়ালি তোমার তিন ধরনের রেজিস্ট্যান্স কম্বিনেশন হইতে পারে। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, তারপর আরেকটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমাবেশ, প্যারালাল কম্বিনেশন। আর আরেকটা হচ্ছে মিক্সড, মানে আমি দুইটাই একসাথে ইউজ করলাম কোনো একটা সার্কিটে, সেটাকে বলা হয় মিক্সড কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনের আইডিয়াটা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্সের, মানে এরকম যদি একটা রেজিস্ট্যান্স আমরা আঁকি, তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্সটার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্সটার তোমার এন্ডিং পয়েন্ট। একটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্টের সাথে যদি আরেকটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্টটা অ্যাড করা হয়, আবার তার এন্ডিং পয়েন্টের সাথে আরেকটা রেজিস্ট্যান্সকে এভাবে অ্যাড করা হয়, তখন আমরা সেটাকে সিরিজ কম্বিনেশন বলি। প্যারালেল কম্বিনেশনের আইডিয়াটা হচ্ছে যে সবার স্টার্টিং পয়েন্টগুলো এক জায়গায় লাগানো থাকে, আর সবার এন্ডিং পয়েন্টগুলো আরেক জায়গায় লাগানো থাকে, মানে কমন থাকে আর কি। তো এখানে এই একটা রেজিস্ট্যান্স, তারপর এই একটা রেজিস্ট্যান্স, আর এই আর একটা রেজিস্ট্যান্স। তো এখানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দেখো স্টার্টিং পয়েন্টগুলো একসাথে আছে, আর এন্ডিং পয়েন্টগুলোও একসাথে আছে। তো এর জন্য এইটাকে বলা হয় হচ্ছে প্যারালাল কম্বিনেশন। আর মিক্সড কম্বিনেশন হচ্ছে একটা সার্কিটে ধরো দুই ধরনের কম্বিনেশনই এক্সিস্ট করে, যেখানে এই হচ্ছে একটা প্যারালাল কম্বিনেশন, বাট তার ভিতরে এরকম সিরিজ পার্ট আছে, তারপর এই একটা রেজিস্ট্যান্স আছে, তারপর এখানে আরেকটা রেজিস্ট্যান্স, তারপর ধরো এখানে আবার সিরিজ করে আরেকটা আছে। তো এটাকে আমরা বলি মিক্সড কম্বিনেশন। তো এখন আমরা দেখব যে কোন কম্বিনেশনে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বের করা যায়। হোপফুলি এটা বুঝো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কী বোঝায়, কারণ তোমরা 9-10-এও কিন্তু এই জিনিসগুলো দেখে আসছো। সো আমি অতটা ডিটেলস বা অত একদম প্রত্যেকটা পয়েন্ট অত ডিটেল ওয়েতে বলবো না, ওকে? কারণ এগুলো তোমরা মোটামুটি বুঝো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী, বা সিরিজ কম্বিনেশন কী, প্যারালাল কম্বিনেশন কী, ইটসেট্রা। তো এখন আসি আমরা সিরিজ কম্বিনেশন নিয়ে ডিসকাস করি, যে সিরিজ কম্বিনেশন অ্যাকচুয়ালি কী হয়। তো সিরিজ কম্বিনেশনে আমরা দেখলাম যে রেজিস্ট্যান্সগুলো হচ্ছে একটার পর একটা লাগানো থাকে। এই হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স, তারপর এই হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স, তারপর এই হচ্ছে ধরো আরেকটা রেজিস্ট্যান্স। তো সিরিজ কম্বিনেশনের আইডিয়া হচ্ছে যে ধরো এখানে তোমার যদি এটার রেজিস্ট্যান্স R1 হয়, এটার রেজিস্ট্যান্স R2 হয়, আর এটারটা R3 হয়, তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে তিনটার সাম, R1 প্লাস R2 প্লাস R3। মানে তিনটা রেজিস্ট্যান্স ইউজ না করে তুমি তাদের ইকুইভ্যালেন্ট হিসেবে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করতে পারো, যেটার ভ্যালু হবে এই যে R1 প্লাস, এটাকে আমরা RS দিয়েও লিখি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর সিরিজ কম্বিনেশন, সেটা হবে R1 প্লাস R2 প্লাস R3।
মানে তিনটার জায়গায় একটা ইউজ করে ফেলতে পারো। তো এখন আমরা রিজনটা দেখব কেন আমরা এভাবে অ্যাড করি। তো সিরিজের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফ্লো হওয়া কারেন্টের ভ্যালুটা সেম। ওকে, সিরিজ কম্বিনেশনে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফ্লো হওয়া কারেন্ট এটার ভ্যালুটা সেম। মানে এখান থেকে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হয়, এটার ভিতর দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হবে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু যাই হোক না কেন। আবার এখান দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হবে। এটার রিজন হচ্ছে যে কারেন্ট ফ্লো হচ্ছে অ্যাকচুয়ালি চার্জের ফ্লো। এখন চার্জ এইখান থেকে যেই কয়টা চার্জ এই জায়গাটা ক্রস করে যাবে, এখান থেকেও ঠিক ওই কয়টা চার্জই ক্রস করে যাবে, আবার এখান থেকেও ওই কয়টা চার্জ ক্রস করবে। সো তাদের ফ্লো হওয়ার রেটটা সেম হইতে হবে। ওকে, সো এর জন্য প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য আমার কারেন্টটা কিন্তু সেম হয়। তো আমরা এটাকে জেনারেল করে লিখতে পারি যে কারেন্টটা হচ্ছে ক্যাপিটাল আই, মানে সবগুলা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে ক্যাপিটাল আই। আচ্ছা, তো আমরা এখন একটা ডায়াগ্রাম আঁকি যে ধরো এই জিনিসটা আমার কোনো একটা সার্কিটে ইমপ্লিমেন্ট করা। এই হচ্ছে আমার সার্কিট, এখানে একটা ব্যাটারি, আর এই জায়গায় এই তিনটা রেজিস্ট্যান্সকে লাগানো আছে, এই একটা, তারপর এই একটা, আর এই আরেকটা। ওকে, তো এখান থেকে আমরা তখন বলতে পারবো যে তিনটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। তিনটা রেজিস্ট্যান্সের ভ্যালু আলাদা আলাদা হলেও তাদের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোর অ্যামাউন্টটা সেম হবে, মানে সবগুলোর জন্যই কারেন্ট হচ্ছে আই। আচ্ছা, এখন আমাদের ব্যাটারি, সাপোজ ব্যাটারি হচ্ছে ই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। এখন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, মানে ধরো এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এখন এই রেজিস্ট্যান্সটার মধ্যে ধরো কারেন্টটা হচ্ছে এই দিকে ফ্লো হচ্ছে। তাহলে বলো তো যে এই রেজিস্ট্যান্সটার কোন পাশে ভোল্টেজ বেশি আর কোন পাশে ভোল্টেজ কম? কেউ একজন বলো তো যে এখানে কোন পাশে ভোল্টেজ বেশি কোন পাশে কম? লেফটে বেশি, রাইটে কম। হ্যাঁ, লেফটেরটা হচ্ছে হাই ভোল্টেজ আর এই সাইডেরটা হচ্ছে লো ভোল্টেজ। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যখন কারেন্টটা ফ্লো হয় তখন এই জায়গায় কি ভোল্টেজ কমে যাচ্ছে না? মানে এটাকে আমরা তাহলে কি বলতে পারি? ভোল্টেজ ড্রপ। মানে একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমরা ক্রস করি, মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যে ফ্লো হয়, তো ওই ফ্লোয়ের ডিরেকশনে হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়, মানে ভোল্টেজটা কিছুটা কমে যায়। তার মানে ধরো আমাদের এই ব্যাটারিটা হচ্ছে এখানে 15 ভোল্ট, তো দেখা যাবে এই জায়গাতেও এটা 15 ভোল্ট ভোল্টেজ আছে এই জায়গাতে। যেই এই রেজিস্ট্যান্সটা ক্রস করা হবে দেখা গেল এই ভোল্টেজটা কমে 10 ভোল্ট হয়ে গেল। তারপর আবার যখন এই রেজিস্ট্যান্সটা ক্রস করা হবে দেখা যাবে ভোল্টেজটা কমে 6 ভোল্ট হয়ে গেছে। অ্যান্ড দেন এই রেজিস্ট্যান্সটা যখন ক্রস করবে তখন পুরোটাই কমে 0 ভোল্ট হয়ে যাবে। অ্যান্ড 0 হইতেই হবে, কারণ এখানে এই যে আমরা 15 ভোল্ট যেহেতু বলতেছি, 15 ভোল্ট মানে এই পাশ আর এই পাশের ডিফারেন্স হচ্ছে 15, মানে এই পাশটা যদি 0 হয় তাহলে এই পাশটা 15 ভোল্ট। ওকে, সো ভোল্টেজ হচ্ছে এইখানে ড্রপ হয়ে যাচ্ছে, মানে আমার ব্যাটারি যে ভোল্টেজটা প্রডিউস করতেছে, মানে ব্যাটারি হচ্ছে ভোল্টেজ রাইজ করায়। ওকে, ব্যাটারিতে হচ্ছে ভোল্টেজ রাইজ হয়। ব্যাটারি যে 15 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে সেইটা এই জায়গায় আর এই জায়গায় ড্রপ হয়ে গেছে পুরোপুরি। ওকে, এটা হচ্ছে আইডিয়া। দেখো কারো বুঝতে প্রবলেম আছে কিনা? যে এখানে আসলে ব্যাটারির পুরো ভোল্টেজটাই এই তিনটার অ্যাক্রসে মানে স্পেন্ড হয়ে যাবে। তুমি চিন্তা করো যে এই জায়গাটা হচ্ছে একটা পাওয়ার হাউস, তো এখান থেকে কিছু সোলজাররা পাওয়ার নিয়ে এখানে আসলো, দেন অবস্ট্যাকলগুলো ক্রস করতে 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 একসময় পাওয়ারটা আবার 0 হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আইডিয়া। তো জেনারেলভাবে যদি বলি, এই ভোল্টেজগুলো আমরা লিখবো না, যে এখানে যদি ই ভোল্টেজ থাকে, মানে আমাদের ব্যাটারি যদি ই ভোল্টেজ দেয়, তাহলে এই তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজগুলো ড্রপ হবে, মানে এই তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, ধরো V1, V2 আর V3, এই তিনটার সাম হবে কিন্তু ই এর সমান।
লাইক আগের এক্সাম্পল ওই যে বললাম 15 ছিল, এরপর 10, এরপর হচ্ছে 6, এরপর 0, বা এখানে হচ্ছে 4 দিছিলাম প্রবাবলি। তো প্রত্যেকবার এই যে ড্রপের অ্যামাউন্টটা 5, তারপর হচ্ছে এখানে 6 আর এখানে 4, এই তিনটার সাম কিন্তু আসলে তোমার এর সমান। ওকে, সো এর জন্যই আমরা বলতেছি যে একটা তোমার এরকম সার্কিটে আমার 3টা রেজিস্ট্যান্স সিরিজে লাগানো আছে, তো এখানে এই যে ভোল্টেজ ডিফারেন্সগুলো ক্রিয়েট হবে, এই তিনটার সাম হচ্ছে আমাদের ব্যাটারির ভোল্টেজটার সমান। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে ইনস্টেড অফ 3 রেজিস্ট্যান্সেস আমরা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করে কাজ চালাইতে চাই। তো সেটা করব কিভাবে? আমরা এটার মতোই একটা সার্কিট আঁকলাম, মানে আমাদের ডিজায়ার হচ্ছে এইটা, যে এরকম একটা ব্যাটারি আর এখানে জাস্ট একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটার নাম হবে আরএস, যেটা এই সেম কাজটাই করবে। সেম কাজ বলতে এই সেম কারেন্টটাই প্রডিউস করবে। মানে এখানে কারেন্ট আবার কমে গেলে তো আমাদের লস, মানে এখানেও ওই সেম আই কারেন্টই যাতে ফ্লো হয় সেটা আমরা এনশিওর করতে চাই। ওকে, আচ্ছা, তো এখন দেখো V1 এটার ভ্যালু কত? V1 হচ্ছে R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত সেটা। তো R1 রেজিস্ট্যান্স হচ্ছে R1 আর কারেন্ট হচ্ছে I, তার মানে V1 হচ্ছে IR1, মানে V ইজ ইকুয়াল টু IR। সিমিলারলি এখানে হচ্ছে এটা IR1, তারপর এটা হচ্ছে IR2, কারণ এটার ভিতর দিয়ে I কারেন্টই ফ্লো হচ্ছে, আর V3 হচ্ছে IR3। আর E এর ভ্যালু কত? এখন E এর ভ্যালুটা দেখো এইখান থেকে বের করা যায়, যে এখানে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তার মানে এই ভোল্টেজটা পুরোটাই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে খরচ হয়ে যাচ্ছে। এখানে যতটুকু ভোল্টেজই প্রডিউস হচ্ছে পুরোটাই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে খরচ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি E ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে IRS। তার মানে এখানে যদি ওই IRSটা বসাই, তাহলে আমরা এখান থেকে বোথ সাইড থেকে I কেটে দিলে পাবো RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। দেখো কারো বুঝতে সমস্যা আছে কিনা? সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ কানেকশনে আমার সবগুলো রেজিস্ট্যান্সের সাম হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সের সমান বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আমি এটাকে আমরা এই সূত্রটাকে আর একটু জেনারেলাইজ করে লিখি, যে আমাদের কাছে যদি এনটা রেজিস্ট্যান্স থাকে তাহলে আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 আপ টু Rn, বা সামেশন অফ I ইজ ইকুয়াল টু 1 to n অফ Ri। ওকে, এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন সিরিজ কানেকশনে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন। তো এটার জন্য একটা রুল আছে, ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল, তো ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে যে আমাদের একটা সিরিজ কানেকশনে যদি যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেগুলোতে ভোল্টেজটা কিভাবে ডিভাইডেড হয়, মানে এক একটার অ্যাক্রসে ভোল্টেজ কত। তো এখানে আমরা ওই 3টা রেজিস্ট্যান্স নিয়ে ট্রাই করব। এই হচ্ছে আমাদের ব্যাটারি আর হচ্ছে 3টা রেজিস্ট্যান্স। তো আমাদের 3টা রেজিস্ট্যান্স হচ্ছে রেসপেক্টিভলি R1, R2, R3। তো আমরা জানি যে এখানে সবার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা সেম হবে, সবার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হয়। আর আমাদের টোটাল ভোল্টেজটা আমি ধরো V দিয়ে লিখলাম। টোটাল ভোল্টেজ এই 3টা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ আসবে V, মানে এই যে এই জায়গায় ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হবে V, যেটা আসলে এই 3টার সামের সমান, এই 3টা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ডিফারেন্সের সামের সমান। আচ্ছা, তো এখানে ডায়াগ্রামটা আমি আর একটু প্রপারলি আঁকি, যে এই এন্ড আর এই এন্ডের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V, মানে 3টা রেজিস্ট্যান্সের জন্য টোটাল 2 এন্ডের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V এর সমান, এই ব্যাটারির ভোল্টেজের সমান। অ্যান্ড
প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু আলাদা 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 ভোল্টেজ ডিফারেন্স আছে। এখানে V1, এখানে হচ্ছে V2, তারপর এখানে হচ্ছে V3। এখন আমি জানতে চাই এই V1 এর সাথে V এর কানেকশনটা কি। তাহলে দেখো আমরা কিন্তু V1 ইজ ইকুয়াল টু লিখতে পারবো IR1, রাইট? আবার V2 ইজ ইকুয়াল টু লিখতে পারবো IR2, আর V3 ইজ ইকুয়াল টু লিখতে পারবো IR3। আর V ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? V হচ্ছে, দেখো আমি যদি পুরাটাকে একটা সিঙ্গেল সার্কিট হিসেবে চিন্তা করি, মানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করি এই তিনটা রেজিস্ট্যান্সকে, তখন ব্যাপারটা দাঁড়ায় এরকম যে এটা হচ্ছে RS, এটা হচ্ছে আমাদের V, এই হচ্ছে I। তখন কিন্তু আমরা বলতে পারি V ইজ ইকুয়াল টু IRS। এখন দেখো V1 এর সাথে V এর কানেকশন কি সেটা বোঝার জন্য আমরা এই 1 নাম্বার ইকুয়েশন আর এই যে ইকুয়েশনটা, এটা ধরো 4 নাম্বার, 1 দিয়ে 4কে ডিভাইড করতে পারি। তাহলে ডিভাইড করলে আসে কি? V1 বাই V ইজ ইকুয়াল টু IR1 ডিভাইডেড বাই IRS, which is R1 বাই RS। তার মানে V1 ইজ ইকুয়াল টু V ইন্টু R1 বাই RS। তো এই যে ফর্মুলাটা আসছে এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। মানে তোমাকে যদি সিরিজ কানেকশনে কিছু রেজিস্ট্যান্স দেওয়া থাকে তখন হইতে পারে তাদের প্রত্যেকের ভোল্টেজ আলাদা আলাদা, তো যে কোনো একজনের ভোল্টেজ হবে আমার টোটাল ভোল্টেজ ইনটু তোমার যেই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে চাই সেইটা ডিভাইডেড বাই তোমার সিরিজ কানেকশনে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বা সবগুলো রেজিস্ট্যান্সের সাম। ওকে, আচ্ছা, এখানে সিরিজ কানেকশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, ভোল্টেজ বলে ফেলছি ভুলে। তো এখানে আইডিয়াটা খুবই সিম্পল, আমরা এইভাবে একটা জেনারেলাইজড ফর্মুলা লিখতে পারি যে VI ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল ভোল্টেজ ইন্টু RI ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। এটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। আচ্ছা, তো এখন এইটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখব একটা ম্যাথের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস একটু বলি যে সিরিজ কানেকশনে ধরো এনটা রেজিস্ট্যান্সের সবাই সেম। ওকে, এখানে লিখে ফেলো যে n identical resistors are kept in parallel, are kept in series। nটা একই রেজিস্টরকে বা একই রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে রাখছি, মানে সবার রেজিস্ট্যান্স সেম। এরকম ধরো সবগুলো হচ্ছে R। ওকে, তো এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? মানে এখানে ধরো টোটাল nটা রেজিস্ট্যান্স আছে, সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, দেখো সিম্পলি তাদেরকে আমরা অ্যাড করব। কয়বার অ্যাড করব? n টাইমস অ্যাড করব। তাহলে n টাইমস একই নাম্বার অ্যাড করলে এটা হবে কি? nr। তার মানে আমাদের একই রেজিস্ট্যান্স যদি তোমার nটা থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে সিম্পলি n ইন্টু r। অ্যান্ড এখানে কিন্তু তোমার মানে এই RS ইজ ইকুয়াল টু nr যে করতেছে, এখানে কিন্তু আমার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা থেকে বড় আসছে। খেয়াল করে দেখো যে এখানে আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স থেকে বড়। ওকে, তার মানে সিরিজের রেজিস্ট্যান্সগুলো কানেক্ট করলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বড় হয়ে যায়। ওকে, তো এখন আমরা দেখব যদি এরকম আইডেন্টিক্যাল রেজিস্টরকে একটা ভোল্টেজের অ্যাক্রসে রাখা হয় তখন কি হবে। তখন ভোল্টেজ ডিভাইডার রুলটা দেখতে কীরকম হবে। ধরো এখানে তিনটা একই টাইপের রেজিস্টর রাখা আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে R আর এখানে হচ্ছে V। তো অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা বলতে পারি প্রথমটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে টোটাল ভোল্টেজ ইন্টু প্রথম রেজিস্ট্যান্সটা ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্টটা। ইকুইভ্যালেন্ট এখানে তিনটা R আছে, সো তিনটা হচ্ছে 3R। ওকে, ইকুইভ্যালেন্ট হচ্ছে 3R, সো আর কাটা, দেখো V/3 আসছে। তার মানে এখানে ইকুয়াল রেজিস্ট্যান্স হলে যেই সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে ভোল্টেজটা জাস্ট একই পোর্শনে ডিভাইড হয়ে যায়, মানে সবগুলো ইকুয়াল পার্টিশনে ডিভাইড হয়ে যায়। ওকে, V/3 V/3 V/3।
কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা এখন একটা ম্যাথের জন্য এটা অ্যাপ্লাই করি অ্যান্ড দেন ওইটা একটু সিমুলেট করে দেখি। তো এখানে আমরা একটা ম্যাথ করব ভোল্টেজ ডিভাইডার রুলের উপর, যে এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, ইয়ার একটা রেজিস্ট্যান্স, ইয়ার একটা রেজিস্ট্যান্স। আমার রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 5 ওহমস, 8 ওহমস আর হচ্ছে 3 ওহমস, অ্যান্ড আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। 20 ভোল্ট না, ধরো 5 ভোল্ট। ওকে, তো এখন আমি জানতে চাই কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত। ডেফিনেটলি তারা ডিফারেন্ট হবে, বিকজ রেজিস্ট্যান্সগুলোও ডিফারেন্ট, বাট কারেন্ট কিন্তু আবার সবার মধ্যে দিয়ে সেম। তো এইখানে আমি ডিরেক্ট ইদার ফর্মুলা দিয়ে এটা করতে পারি, অথবা তুমি একটু কষ্ট করে ফার্স্টে আই বের করবা, তারপর ভোল্টেজগুলো বের করতে পারো, তোমার ইচ্ছা। সেখানে আমি ফর্মুলা দিয়ে করে দেখাই। তো ফার্স্টে তুমি এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করো সিরিজ কানেকশনে, সেটা হচ্ছে 5 + 8 + 3 which is 16 ohms। আর এখন আমি এখানে V1 বের করতে চাই। সো V1 হচ্ছে টোটাল ভোল্টেজ ইনটু এইটার রেজিস্ট্যান্সের ভ্যালু ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্টটা, মানে সবার সাম। সো এটা আসে 5 × 5/16 which is 25/16, 1.5625। আচ্ছা, এবার V2 বের করতে চাই। তো V2 বের করার জন্য V2 is equal to V × 8/16, 5 × 8/16 which is 5 × 8/16 which is 2.5, and V3 হচ্ছে V × 3/16, 5 × 3/16 which is 0.9375। অ্যান্ড তুমি যদি এই তিনটাকে অ্যাড করো তাহলে কিন্তু ঠিক 5 পাবা। দেখো, এটা প্লাস 2.5 প্লাস 1.5625, ঠিক 5 ভোল্ট আসছে। মানে ওই যে বললাম তিনটার অ্যাক্রসে টোটাল ভোল্টেজটা আসলে ব্যাটারি ভোল্টেজের সমান। মানে এখানে আসলে যেটা হয় যে তুমি যদি এই নেগেটিভ টার্মিনালকে 0 ভোল্ট ধরো, তাহলে এটা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট, তাহলে এই জায়গাটার ভোল্টেজও 5 ভোল্ট। এটা কীভাবে 5 ভোল্ট আমরা পরে এটা বুঝবো, বাট আপাতত ধরো যে এরকম যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, ভোল্টেজ দুইটা পয়েন্টের সেম হয়, তাহলে এখান থেকে এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে ওই ড্রপের অ্যামাউন্ট। তো 5 থেকে এটা কমে যাবে কতখানি, 1.5625। সো 5 - 1.5625, সেটা আসে 3.4374। তার মানে এই জায়গার ভোল্টেজ হবে 3.4374। তারপর আরও কমে যাবে কত, এটা 2.5। তো 2.5 কমে যাওয়া মানে এটা মাইনাস 2.5, 0.9374, 0.9374, 74 বা 75 আর কি, ওই একটু প্রিসিশন এরর হচ্ছে। অ্যান্ড দেন এইখান থেকে তোমার এই 0.9375 যদি কমে যায়, মানে ডিফারেন্স তো এটা, তার মানে এইটার সাথে এটা ডিফারেন্স হইতে হবে অত, তার মানে এখানে এইটা থেকে এটা কমে যাবে 0.9375, বিকজ আমরা এইদিকে যেহেতু যাচ্ছি, কারেন্ট এইদিকে ফ্লো হয়, তার মানে এদিকে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, তার মানে এদিকে যদি 0.9375 কমে যায়, এটা কত হয়ে যাবে, 0। সো আসলে এইভাবে তোমার ভোল্টেজগুলা ডিভাইডেড হচ্ছে। এখানে 5, এখানে 3.4374, দুইটা তোমার সাবট্রাক্ট করলে এই ভ্যালুটাই আসে, মানে এইটার অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্সটা আসে। আবার এই দুইটাকে ডিফারেন্স মানে করলে, সাবট্রাক্ট করলে এই ডিফারেন্সটা আসে। ওকে, কেউ আসো যে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করাটা বোঝো নাই? এনিওয়ান? আচ্ছা, তাহলে এখন আমরা এটা একটু অল্টারনেট ওয়েতে করে দেখাই। ধরো তুমি ভোল্টেজ ডিভাইডার রুল পারো না, তখন তুমি এইভাবে করতে পারো যে আরএস বের করা আছে, আই বের করো, আই হচ্ছে V/RS, ভি হচ্ছে 5 আর আরএস হচ্ছে 16, এত অ্যাম্পিয়ার। তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এই অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হচ্ছে। সো এই প্রথম যে ভোল্টেজ ডিফারেন্সটা, সেটা ইজ ইকুয়াল টু হবে I × R1
which is 5 by 16 into 5, which is 1.5625. তারপর V2 is equal to V2 মানে V2 হচ্ছে R2 রেজিস্ট্যান্সের জন্য, মানে এই রেজিস্ট্যান্সটার জন্য। এইটার ভিতর দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে 5 by 16 অ্যাম্পিয়ার। তার মানে V2 is equal to হবে 5 by 16 into 8, which is 2.5 volt. আর সিমিলারলি V3 is equal to হবে I R3, which is 5 by 16 into 3, which is 0.9375. হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে। সো এখন আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে এই ভোল্টেজ ডিফারেন্সগুলো এরকম কিনা। এখানে দেখাই। এটা আসতে একটু টাইম লাগে, একটু ওয়েট করতে হবে। আমাদের হচ্ছে 5 ওহম, 8 ওহম, 3 ওহম আর হচ্ছে এদিকে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই। আচ্ছা, সো আমি সার্কিটটা বানাই, মানে রিয়েল লাইফের সার্কিট দেখতে যেরকম হয় আর কি। তো আমাদের হচ্ছে কম রেজিস্ট্যান্স রাখতে হবে সিরিজে। তো এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এটা তুমি যদি কখনো ল্যাব করো, ফিজিক্স ল্যাবে হয়তো এইভাবে দেখায় লাস্টের দিকে কোনো একটা এক্সপেরিমেন্ট ব্রেডবোর্ড দিয়ে আর কি, তখন এটা শিখবা। অথবা তুমি যদি পরে কখনো ট্রিপলি ল্যাব করো তখনও এগুলো দেখবা। মানে এইভাবে আসলে সার্কিট, রিয়েল লাইফ সার্কিটগুলো এইভাবে থাকে, এগুলো এক একটা রেজিস্ট্যান্স। তো এই একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কত ওহম বলছিলাম, এটা হচ্ছে 5 ওহম। এখানে 5 ওহম দিলাম। তারপর এটা হচ্ছে 8 ওহম। আর এরপর হচ্ছে 3 ওহম। এই যে সিরিজে লাগাইছি আর কি ওদের। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের একটা পাওয়ার সাপ্লাই, মানে একটা ব্যাটারি লাগবে। তো ব্যাটারিটা হচ্ছে 5 ভোল্ট। তো 5 ভোল্টের জন্য এইভাবে দিব। এখানে ব্যাটারি না দিয়ে একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি। পাওয়ার সাপ্লাই বলতে একটা জিনিস আছে, ওইটা দিয়ে হচ্ছে এরকম একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া যায় আর কি। সো ব্যাটারি, এই যে ব্যাটারির সাথে ব্যাটারি এই লাল কালারগুলো হচ্ছে প্লাস, মানে প্লাস এন্ড, এটা হচ্ছে প্লাস, ব্যাটারি প্লাস, এটা হচ্ছে ব্যাটারি মাইনাস। আর এরপর এটাকে এখানে কানেক্ট করতে হবে। অ্যান্ড আমরা চাচ্ছি যে এই যে রেজিস্ট্যান্সগুলা, এগুলার মধ্য দিয়ে মানে এগুলার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সগুলো কত সেইটা দেখতে চাই। ওকে, ভোল্টেজ ডিফারেন্সগুলো দেখতে চাচ্ছি। তো ভোল্টেজ মাপার একটা মেশিন আছে হচ্ছে ভোল্ট মিটার। তো এখানে ভোল্ট মিটার নাই, এখানে তার থেকে ভালোটা আছে, মাল্টিমিটার আছে। তো আমি এই মাল্টিমিটারটা একটা ভোল্ট মিটার হিসেবে ইউজ করব। তো ধরো আমি এই যে 5 ওহমের যে রেজিস্ট্যান্সটা, সেইটার অ্যাক্রসের
ভোল্টেজ মাপতে চাই। আচ্ছা এটা কত জানি ছিল, এটা ছিল 3 ওহম। আচ্ছা তো এখানে এই যে তোমার আর আমি এখানে ব্যাটারি ভোল্টেজ দিছি হচ্ছে 5, ওকে। তো এই যে 5 ওহমের যে রেজিস্ট্যান্সটা, এইটার দুই সাইডে আমার ভোল্টেজ ডিফারেন্স কত সেটা জানতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি একটা ভোল্ট মিটার, আচ্ছা একজনের মাইক অন হয়ে গেছে প্রবাবলি, হ্যাঁ। তো এটার জন্য আমরা হচ্ছে তোমার যেই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ মাপতে চাই সেটার সাথে এই ভোল্ট মিটারটাকে প্যারালেলভাবে লাগাবো। মানে ভোল্ট মিটারটার প্লাস এন্ড এই আমার ওই রেজিস্ট্যান্সটার প্লাস এন্ডের সাথে লাগবে। এখান থেকে দেখাও, এই যে এখানে অ্যাড করব, আর এই রেজিস্ট্যান্সটার এই এন্ডটাকে আমরা ভোল্ট মিটারের নেগেটিভের সাথে লাগাবো। আচ্ছা তো এখন যদি আমি এটা রান দেই, এখন দেখো কত আসছে 1.56। আমাদের ক্যালকুলেশনও কিন্তু 1.5625 ভোল্ট আসছিল, ও 2 ডিজিট পর্যন্ত দেখাইতে পারে আর কি। আচ্ছা এখন আমি যদি ধরো এই মাঝখানের 8 ওহমের জন্য এটা দেখতে চাই, তাহলে ভোল্ট মিটারটা জাস্ট এইখানে লাগাবো আর এইখানে লাগাবো 2.5, এই যে এখানেও 2.5, অ্যান্ড দেন পরেরটা আসবে 0.93 বা 0.94, 937 মিলি ভোল্ট, মানে হচ্ছে 0.937 ভোল্ট। ওকে, সো বোঝা গেল কিভাবে আমরা একটা সার্কিটকে অ্যানালাইজ করতে পারি। যদিও ব্রেডবোর্ড ইউজ করাটা শেখার দরকার নেই এখন, বাট এখানে তুমি দেখে বুঝতে পারতেছো এই হচ্ছে একটা ব্যাটারি, তারপর এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই আরেকটা রেজিস্ট্যান্স, এই আরেকটা রেজিস্ট্যান্স, দেন এই হচ্ছে ব্যাটারির নেগেটিভ এন্ড। ব্রেডবোর্ড ইউজ করার কিছু রুল টুল আছে, মানে এগুলা তুমি ল্যাবে শিখবা আর কি। বাট এখানে আমি দেখাইলাম যে ভোল্টেজটা আমি কীভাবে মেজার করতে পারি। আর আমি যদি ধরো, আচ্ছা কেউ একজন বলো তো যে এই ওয়্যারটাকে যদি এইখানে লাগাই তখন ভোল্টেজ কত আসবে, মানে ভোল্ট মিটার রিডিংটা কত হবে। মানে এই জায়গাতে আমি যদি এইখানে একটা ভোল্ট মিটার লাগাই, এই যে এইখানে, মানে এই পাশে আর এই পাশে, তখন এই ভোল্ট মিটারটা রিডিং কত দিবে বলতে পারবা? 5 ভোল্ট। 5 ভোল্ট, হ্যাঁ। মেন কথা ওই যে ব্যাটারির ওইটাকেই দেখাবে, বা এই যে আমরা তো জানি এখানে এটা 5 ভোল্ট, এটা 0, সো আমার এখানে ও রিডিংটা দেখাবে হচ্ছে 5 ভোল্ট। তো দেখো 5 ভোল্ট। সো হোপফুলি বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা প্যারালাল কম্বিনেশন দেখব। আমরা সিরিজ কম্বিনেশন দেখলাম, তো এখন হচ্ছে আমাদের টাস্ক প্যারালাল কম্বিনেশন দেখা। আচ্ছা এখানে যদি তিনটা রেজিস্ট্যান্স একই হইতো সেটা একটু দেখাই। যে ধরো এটা হচ্ছে 5, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটার ভ্যালু হচ্ছে সে 2 ওহম, এটারটা 2 ওহম, ওকে দুইটাই দেখাই, ঠিক আছে দুইটা। তখন এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ কত কত আসতো, 2.5 আর 2.5। তো সেটা একটু ট্রাই করে দেখি। যেখানে আমার দুইটা রেজিস্ট্যান্স আর দুইটাই হচ্ছে কত ওহম করে, 2 ওহম আর 2 ওহম, মানে ভ্যালু সেম, বা 3 ওহম 3 ওহম দিলেও সমস্যা নেই, আসলে ভ্যালু সেম হলেই হয়েছে। ধরো এটা 5 আর এটা 5, দুইটা সেম দিলাম, ওকে। আর ব্যাটারির এই নেগেটিভটা এখানে দিতে হবে। তো এখন আমি ভোল্টমিটার দিয়ে যখন এটা মাপবো, আমি যদি এখন এক একটার অ্যাক্রসে মাপি দেখবো যে এখানে এটা 2.5 করে আসছে, 2.5। আবার এখানে যদি দেই দুইটাতেই 2.5। আচ্ছা তো এখন আসি প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশনটা তোমার ওইটারও ফর্মুলা আমরা দেখব, তারপর ওইটার জন্য একটা রুল আসে কারেন্ট ডিভাইডার রুল, সেটা দেখাবো। আচ্ছা তো এখন স্টার্ট করি প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনে কি হয় বলছিলাম, সব রেজিস্ট্যান্সগুলোর
একটা এন্ড মানে স্টার্টিং পয়েন্ট আর সবগুলোর এন্ডিং পয়েন্ট একসাথে কমন থাকে আর কি। কমন থাকে বলতে এই যে এইভাবে থাকে, মানে তাদের মধ্যে আবার কোনো রেজিস্ট্যান্স চলে আসে না। কারেন্ট ইলেকট্রিসিটিতে কিন্তু এই পয়েন্টটা, তারপর এই পয়েন্টটা, তারপর এই পয়েন্টটা, তারপর এই সবগুলো একসাথে, সবাই আসলে একই কথা। ওকে, মানে এটাকে এইভাবে ড্র করা যে কথা, এটাকে এইভাবে ড্র করাও একই কথা। ওকে, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পুরো লাইন, বাট এটা ম্যাটার করে না। ওকে, এটা বুঝতে হবে। এটাকে বলে নোড। আমরা যখন কারশফস ল পড়বো তখন বলবো যে এগুলো হচ্ছে, এটাকে বলে একটা নোড। আচ্ছা, তো প্যারালাল কম্বিনেশনে সবগুলোর লেফট হ্যান্ড হচ্ছে একসাথে থাকে আর রাইট হ্যান্ডগুলো একসাথে থাকে। সেটা একটা প্যারালাল কম্বিনেশন। তো আমরা এখন জানতে চাই যে প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কীভাবে বের করা যায়। তোমরা ফর্মুলাটা অবশ্যই জানো, 1/R1 + 1/R2 + 1/R3 = 1/RP। তো সেটাই আমরা এখন বের করব। তো এখানে ধরো আমরা এই জায়গায় তোমার একটা ব্যাটারি কানেক্ট করলাম যেটা ভোল্টেজ হচ্ছে V, আর আমরা চাই, আমাদের টার্গেট হচ্ছে আমি এই সেম ব্যাটারি ইউজ করব। ওকে, কিন্তু 3টা রেজিস্ট্যান্সের জায়গায় আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স ইউজ করব। ওকে, 3টার জায়গায় জাস্ট একটা, সেটাকে আমরা নাম দিলাম RP। এখন টার্গেটটা হচ্ছে যে আমরা সার্কিটটা এমনভাবে চেঞ্জ করব যাতে টোটাল কারেন্ট যেটা এই ব্যাটারি থেকে বের হয় সেটা যাতে বোথ কেসে সেম থাকে, বাট আমার রেজিস্ট্যান্স যাতে 3টা না লাগে, এখন একটা লাগে। তো এটাকেই বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন। তো এখন দেখো, প্যারালাল কানেকশন ওই যে কথাটা বললাম, মানে ইলেকট্রিসিটিতে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে সেই দুইটা পয়েন্ট হচ্ছে সেম। ওকে, একই পয়েন্ট, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে যদি ব্রেকেজ থাকে তাহলে তারা এক পয়েন্ট না, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টে এক না। বা তাদের মধ্যে যদি একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে তারা সেম না। ওকে, মানে এই সেম কথাটা বলতে বোঝায় ভোল্টেজের দিক দিয়ে সেম। কারণ আমরা তো দেখছি একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যখন কারেন্ট ফ্লো করে তখন অ্যাকচুয়ালি ভোল্টেজটা ড্রপ হয়। বাট যদি রেজিস্ট্যান্সই না থাকে তার মানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তার মানে এই জায়গায় যে ভোল্টেজ, এই জায়গায়ও সেম ভোল্টেজ, এইখানেও সেম ভোল্টেজ, ইভেন এইখানেও সেম ভোল্টেজ, কারণ এইখানে কোনো রেজিস্ট্যান্স নাই। কিন্তু যেই রেজিস্ট্যান্সটা ক্রস করা হয়েছে ভোল্টেজটা কমে গেছে। ওকে, সো আই হোপ বুঝতে পারছো যে ইলেকট্রিসিটিতে আসলে এই সব পয়েন্ট একই কথা। তার মানে আমাদের ব্যাটারির এইটা যদি ভি ভোল্টেজ ডিফারেন্সের হয়, মানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা যদি ভি হয়, মানে ব্যাটারির তো একটা ভোল্টেজ থাকে। আমি মনে হয় তোমাদেরকে এইটা ডেফিনেশন লেখাই নেই যে ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে কী বোঝায়, এটা আমি নেক্সট দিন লেখাবো না। বাট সবাই তো জানো যে ব্যাটারি হচ্ছে একটা ভোল্টেজ থাকে। তো এই পয়েন্টটা যদি 0 ভোল্ট হয় আর ব্যাটারির এই পয়েন্টটা তাহলে হবে ভি ভোল্ট। ওকে, তার মানে এইটা যদি ভি ভোল্ট হয় এইটাও ভি ভোল্ট, এই যে এই জায়গাটা, এই পুরো জায়গাটা। আর এইটা যদি 0 ভোল্ট হয়, দেখো এইখানে কোনো রেজিস্ট্যান্স নাই এই রাস্তায়, তার মানে এই পুরো জায়গাটা আসলে একই জিনিস। ওকে, এটা তুমি যেভাবেই আঁকো না কেন একই। তার মানে এই জায়গাতেও আমার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তার মানে দেখো এখন এই দুইটা এন্ডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হইল, ভি মাইনাস 0 উইচ ইজ ভি। অ্যান্ড দেখো এই যে রেজিস্ট্যান্সটা সে কিন্তু এই দুইটা এন্ডের মাঝখানে লাগানো, তাহলে তার জন্য ভোল্টেজ ডিফারেন্স কত হবে, তার এই এন্ড তো আসলে এই এন্ডটাই, আর এই এন্ডের ভোল্টেজ হচ্ছে ভি, তাহলে তার এই সাইডটা হচ্ছে ভি, এই সাইডটা হচ্ছে 0, তার মানে তার জন্য ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। আবার এর জন্য ভোল্টেজ ডিফারেন্স ভি, এর জন্য ভোল্টেজ ডিফারেন্স ভি। মানে আমরা বলতে পারি ইন প্যারালাল কম্বিনেশন each resistor has equal
ভোল্টেজ ডিফারেন্স, সবার ভোল্টেজ ডিফারেন্স সেম। ওকে, এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যা, এই দুইটা পয়েন্টের মধ্যেও ভোল্টেজ ডিফারেন্স তাই, আবার এই দুইটার মধ্যেও তাই, মানে প্যারালাল কানেকশনে হচ্ছে সবার ভোল্টেজ ডিফারেন্সটা সেম সেম হয়। ওকে, কিন্তু কারেন্ট কিন্তু ডিফারেন্ট হয়। সিরিজে যেমন আমরা দেখছি সবার কারেন্ট একই, এখানে কারেন্ট আবার আলাদা আলাদা, মানে কারেন্টটা এখানে এসে তিনটা ব্রাঞ্চে ডিভাইডেড হয়ে যাবে। সো এখান দিয়ে যাবে I1 কারেন্ট, এখান দিয়ে যাবে I2 কারেন্ট, এখান দিয়ে যাবে I3 কারেন্ট। এখন আমরা একটু বোঝার ট্রাই করি যে এই যে কারেন্টটা আসতেছে, টোটাল যে কারেন্টটা আসতেছে সেইটাই কিন্তু ডিভাইডেড হয়ে তিনটা রাস্তায় চলে গেছে। তার মানে আমি কি এইভাবে বলতে পারি না যে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, কারণ এইটাই তো ডিভাইডেড হয়ে তিনটা রাস্তায় চলে গেছে। চিন্তা করো, পানির ফ্লো, পানি এখান থেকে এসে তিনটা পাইপ দিয়ে চলে গেল, তো ওই তিনটা পাইপের টোটাল পানির ফ্লোর সাম হচ্ছে আমার অরিজিনাল পানির ফ্লোটার সমান। আচ্ছা, এখন I1 ইজ ইকুয়াল টু কত? I1 হচ্ছে, দেখো এই রেজিস্ট্যান্সের জন্য এখানে আমার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V আর রেজিস্ট্যান্স হচ্ছে R1, তার মানে I ইজ ইকুয়াল টু V বাই R, সেটাকে লেখা যায় V বাই R1, এটাকে সিমিলারলি লেখা যায় V বাই R2, এইটাকে লেখা যায় V বাই R3। আর এই যে কারেন্ট যেটা আছে, টোটাল কারেন্টটা দেখো এইখান থেকে আনতে পারি, যে এই সার্কিটের জন্য V ইজ ইকুয়াল টু হচ্ছে IRP, বা টোটাল কারেন্ট I ইজ ইকুয়াল টু হচ্ছে V বাই RP। তাহলে এখান থেকে V বাই RP লেখা যায়। অ্যান্ড দেন দেখো আমি V গুলো কেটে দিলাম, তাহলে এখান থেকে পাওয়া যাবে 1 বাই RP ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাই হচ্ছে আমাদের প্যারালাল কানেকশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা। মানে তোমার প্রত্যেকটার ইনভার্স অ্যাড করে তারপর পুরোটাকে আবার আরেকবার ইনভার্স করতে হবে। সো এই জিনিসটাকে জেনারেলাইজ করে কিভাবে লেখা যায় সেটা দেখি। যদি ধরো আমাদের কাছে এনটা তোমার রেজিস্টার থাকে, তো এন রেজিস্টার্স, সেই কেসে 1 বাই RP is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus dot 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 1 by Rn, and এখান থেকে তুমি RP বের করবা। আর n ইকুয়াল রেজিস্টার যদি থাকে, মানে সবগুলো একই রেজিস্টার, সবার ভ্যালু সেম, তাহলে বুঝতেই পারতেছো সিরিজে যদি nটা একই জিনিস রাখলে যদি ওইটা n টাইমস হয়ে যায়, তাহলে প্যারালালে হয়তো এটা n টাইমস কমে যাবে। তো দেখো একই জিনিস যদি nটা রাখো, তাহলে 1 বাই RP ইজ ইকুয়াল টু 1 বাই R প্লাস 1 বাই R প্লাস 1 বাই R প্লাস ডট 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 1 বাই R। কয়বার 1 বাই R অ্যাড করলাম? n টাইমস। সো এটাকে লেখা যায় n বাই R। তার মানে দেখো RPর ভ্যালু R বাই n। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় প্যারালাল কম্বিনেশনের জন্য তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কম আসে। যেমন এখানে nটা একই ভ্যালু রেজিস্ট্যান্স আমি প্যারালাল করছি, দেখা গেছে ইকুইভ্যালেন্টটা n টাইমস কম আসছে। ফর এক্সাম্পল এখানে ধরো 6 ওহমের আমি তিনটা রেজিস্ট্যান্সকে প্যারালালে রাখলাম, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? মুখে মুখে বলা যায় 6/3 which is 2 ওহম। আর আরেকটা জিনিস লিখে রাখো যে মানে RP is greater than RP is less than, greater না, RP is less than each of the resistors in parallel combination. RP হচ্ছে তোমার প্যারালাল কম্বিনেশনে রাখা প্রত্যেকটা রেজিস্ট্যান্স থেকে ছোট। তুমি যখনই কোনো প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবা, তোমার ইকুইভ্যালেন্টটা প্রত্যেকটা থেকেই ছোট হবে।
ওকে, সো যখন আমাদের রেজিস্ট্যান্স কমানো লাগে তখন আমরা হচ্ছে প্যারালাল কম্বিনেশন প্রেফার করি, আর যখন রেজিস্ট্যান্সটা বাড়াইতে হয় তখন আমরা সিরিজ কম্বিনেশন প্রেফার করি। কারোর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এখন দেখব কারেন্ট ডিভাইডার রুল। সিরিজে যেভাবে ভোল্টেজটা ডিভাইডেড হয়ে যায়, এখানে আমরা দেখছি ভোল্টেজ সেম থাকে সবার, বাট কারেন্টটা হচ্ছে তিনটা আলাদা আলাদা ব্রাঞ্চে ডিভাইডেড হয়ে যায়। সো এখানে আমরা শিখব কারেন্ট ডিভাইডার রুল। So current divider rule for two resistors in parallel. দুইটা রেজিস্টর যদি প্যারালালে থাকে সেটার জন্য শিখব, তারপর যদি অনেকগুলো থাকে সেটার জন্য আমরা এক্সটেন্ড করব এটাকে। তো সাপোজ এইখানে হচ্ছে তোমার একটা সার্কিট আছে, এখানে হচ্ছে একটা সার্কিট আছে, যে সার্কিটটায় এরকম দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। তো এখান থেকে যদি I কারেন্ট ফ্লো হয়, তো আমি জানতে চাই যে আমাদের তোমার প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1 কত আর I2 কত। সো এটার জন্য একটা ফর্মুলা বের করব যেটা আমাদের প্রচুর ইউজ করতে হবে সামনে। তো এখানে এটা যদি R2 হয়, আমরা একটা জিনিস বলছিলাম, দুইটা রেজিস্ট্যান্সের জন্যই ভোল্টেজ ডিফারেন্সটা সেম। তার মানে আমরা বলতে পারি যে এখানে এই I ইজ ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2, এটা তো সবাই শিওর যে I ইজ ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2, মানে এই কারেন্টটাই দুইটা ব্রাঞ্চে ডিভাইডেড হয়ে গেছে। আর এইখানে যদি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে রাখতাম তখন সেটা হয়তো কত, RP, রাইট? সেটা হয়তো হচ্ছে আমার RP। তো এখানে ধরো কারেন্ট তখনও কত হইতো, I হইতো, মানে টোটাল কারেন্ট I ফ্লো হইতো। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই I কারেন্টটা এখানে ডিভাইডেড হয়ে দুইটা ব্রাঞ্চে গেল, দেন তারা কিন্তু আবার এখানে কম্বাইন হয়ে এদিক দিয়ে I হিসেবেই বের হবে। ওকে, তো দেখো এইখানে এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে V ইজ ইকুয়াল টু IRP। ওকে, V ইজ ইকুয়াল টু হচ্ছে IRP। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভোল্টেজটাই কিন্তু আসলে এই দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও, তাই না? মানে এইখানে এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ, এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ একই কথা, রাইট? কারণ আমি তো ইকুইভ্যালেন্সে চিন্তা করতেছি। আর আমরা জানি প্যারালালে প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ একই হয়, তার মানে এইটার ভোল্টেজ ডিফারেন্স আর এই নিচের দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আসলে সেম। সো আমরা এখান থেকে কি লিখতে পারবো, দেখো যে আসলে এইটার জন্য ভোল্টেজ V, এইটার জন্য ভোল্টেজ V, যেখানে V হচ্ছে এই IRP। আচ্ছা, তাহলে I1 কে কত লেখা যায়? I1 কে লেখা যায় V বাই R1, কারণ এই যে এখানে ভোল্টেজ V আর রেজিস্ট্যান্স R1, সো I1 ইজ ইকুয়াল টু V বাই R1। আর I2 হচ্ছে V বাই R2। এখন V ইজ ইকুয়াল টু হচ্ছে IRP, সো এখানে লেখো IRP। আচ্ছা, না এইভাবে দেখানো না, দেখাই আমি একটু অন্যভাবে দেখাই, যেহেতু আমি চাচ্ছি হচ্ছে I1 এর ভ্যালু। আচ্ছা, সো I1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, V বাই R1, রাইট? আর এই V ইজ ইকুয়াল টু কত বের করে রাখছি, IRP, সো এটা হচ্ছে IRP ডিভাইডেড বাই R1। ওকে, সো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আমাদের তোমার কারেন্ট ডিভাইডার রুলের জেনারেল ফর্ম। এখানে দুইটা রেজিস্ট্যান্স না থেকে যদি অনেকগুলোও থাকতো তখনও আমার ফর্মুলা এইভাবেই হইতো, যে I অফ ith রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইন্টু প্যারালাল কম্বিনেশনে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্সটার রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, কিন্তু এটাকে আরেকটু শর্ট করে, মানে দুইটা রেজিস্টরের জন্য ফর্মুলাটা আরেকটু শর্ট করা যায়। দেখো তুমি কিন্তু আরপির ফর্মুলা জানো, 1/RP ইজ ইকুয়াল টু হচ্ছে
1/R1 প্লাস 1/R2। তো এখান থেকে লেখা যায় আরপি ইজ ইকুয়াল টু R1R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওই এলসিএম করবা দেন ইনভার্ট করে দিবা। সো এখানে আরপির জায়গায় লেখা যায় R1R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1। দেখো R1 কেটে দাও, তাহলে এখান থেকে থাকে I ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা হচ্ছে I1 এর ভ্যালু। দেখো এইটা মুখস্থ রাখা অনেক সহজ। প্রথম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট দুইটা যদি থাকে শুধুমাত্র তখন প্রথমটার মধ্য দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে টোটাল কারেন্ট ইনটু অন্য যে রেজিস্ট্যান্সটা আছে সেইটার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইটার সাম। ওকে, তাহলে সিমিলারলি তুমি 2 নাম্বার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট বের করতে পারবা, মানে এই যে এইটা, সেটা হবে আমার টোটাল কারেন্ট ইনটু যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট বের করতে চাই সেইটা বাদ দিয়ে অন্য যেটা আছে সেটা বাদ দিয়ে আছে হচ্ছে এই যে এইটা R1, তার রেজিস্ট্যান্স সেটা হচ্ছে R1 ডিভাইডেড বাই দুইজনের সাম। সো এটাই হচ্ছে ভোল্টেজ কারেন্ট ডিভাইডার রুল ফর 2 রেজিস্টার্স ইন প্যারালাল। আর এটা হচ্ছে ফর মাল্টিপল রেজিস্টার্স ইন প্যারালাল। আসলে একই জিনিস, বাট মাল্টিপলের ক্ষেত্রে এরকম সুন্দর ফরম্যাটটা আসে না, মানে এরকম প্যাটার্ন আসে না যে নিচে সব দুইটার সাম আর উপরে হচ্ছে অন্যটা। এটা হচ্ছে ফর মাল্টিপল রেজিস্টার্স ইন প্যারালাল। আচ্ছা, সো আমাদের মিটিংয়ের টাইম শেষ, আজকে এই পর্যন্তই। তোমাদের হচ্ছে কালকে 2:30টার সময় পড়াবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।